50 গ্রামে 2,500 টাকা। নমস্কার, আমি রাহুল, আর আজ আমরা আপনাদের নিয়ে যাব প্রকৃতির কোলে ভারতের রানী দার্জিলিংয়ে। চা বাগানের মধ্যে দিয়ে ঘুরব, দেখব কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, আর উপভোগ করব এখানকার মজাদার খাবার। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের দার্জিলিং ভ্রমণ। এখন ঘড়িতে হচ্ছে 9:21 আর 10:15 12343 দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছেড়ে যাবে হলদিবাড়ি, কিন্তু আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। আর আগের ট্রেনটি ছিল 10:05, কিন্তু এখন ট্রেনটির টাইম হয়ে গেছে 10:15। তার ফলে আমাদের আগে লাগতো টোটাল জার্নিটা 10 ঘন্টা সময়, যেটা এখন লাগছে টোটাল 9 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ নিউ জলপাইগুড়ি অবধি। তো এখন তো ট্রেন অনেকটাই সময় বাকি আছে, তো চলুন আমরা এবার চলে যাব 12 নম্বর প্ল্যাটফর্মে। এখনও ট্রেনের নাম্বার দেয়নি, তো 12 নম্বর প্ল্যাটফর্মে জেনারেলি দেয়, সেটা আমরা ডিজিটাল বোর্ডে দেখে তারপরে 12 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাব, যদি 12 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো আমাদের সিট পড়েছে আজকে S1 হচ্ছে গিয়ে এইটা মিডিলটা, আর এদিকের মিডিল, এদিকের ওপরে আপার আর ওদিকের আপার আছে, ওই যে সাইড আপার ওইটা আছে। আর দেখুন এইদিকে একটা প্লাগ পয়েন্ট দেওয়া আছে, কিন্তু ওপরে প্লাগ পয়েন্ট নেই, এটা হচ্ছে একটা সমস্যাকর। ওপরে প্লাগ পয়েন্ট থাকলে একটা সুবিধা হয়। আর এদিকে যদি আমি দেখাই, এখানে দেখুন প্লাগ পয়েন্ট 3খানা দেওয়া আছে, এদিকে একটা মিরর রয়েছে। আর বাকি তো ট্রেনে যেমন হয়, পরে ট্রেন চললে বাথরুমটাও দেখিয়ে দেবো কেমন আছে না আছে। তো S1 এরপরেই হচ্ছে জেনারেল কামরা। তো চলুন এবার ট্রেন ছাড়ুক, টাইম তো প্রায় 9:55, এখনও 20 মিনিট টাইম আছে। তো বাথরুমের কন্ডিশনটা দেখুন, এই যে এদিকে আছে আপনার কোমোড, সঙ্গে জেট স্প্রে দেওয়া আছে, ফ্ল্যাশ বলতে এই প্রেস করা ফ্ল্যাশে কিন্তু জল পড়ছে, সঙ্গে নিচে মগও দেওয়া আছে। এদিকে দেখুন হ্যাঙ্গার দেওয়া আছে, একটা মিরর আছে, মিররটা পরিষ্কার, আর কলে জল পড়ছে যথেষ্টই। এখানে ডাস্টবিনও দেওয়া আছে, আর নিচেরটা কিন্তু শুকনো, ভিজে কিন্তু নেই। এই দেখুন এখানে বেসিন আছে, বেসিনেও জল পড়ছে। এদিকে হচ্ছে আপনার মিরর, আর এখানে আছে ডাস্টবিন। তো দেখতে পাচ্ছেন জেনারেলে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি এটা জেনারেল কামরা। এটা হচ্ছে জেনারেল কামরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও সিট খালি রয়েছে। তো চাইলে কিন্তু অনেকে জেনারেলে যেতে চাইলে যেতে পারবেন, ভাড়াটা অনেকটা কিন্তু কম পড়ে যাবে। সামনে দেখুন বেরিয়ে যাচ্ছে গৌড় এক্সপ্রেস, যেটা মালদা টাউন পর্যন্ত যাবে, আর আমাদের ট্রেন তার 10 মিনিট পরেই ছেড়ে দেবে। আর কোচ পজিশনগুলো যদি বলে দিই, সামনের দিক থেকে রয়েছে 3টে জেনারেল, তারপর আছে এদিকে 7টি স্লিপার, 7টি থার্ড এসি, 2টি সেকেন্ড এসি এবং 1টি ফার্স্ট এসি। আর জেনারেল কামরা যদি বা একটা বাড়িয়েছে, তার সাথে এই ট্রেনে বলে দিই কিন্তু কোনো পেন টিকার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে। ক্যাটারিং শিয়ালদা, বর্ধমান এবং নিউ জলপাইগুড়িতে পাবেন। তো শিয়ালদাতে তো এমনিতেই খেয়েই চাপতে পারবেন, নিউ জলপাইগুড়ি নেমেই খেতে পারবেন, আর আপনারা বর্ধমানে গিয়ে চাইলে খেতে পারবেন। তো বলবো আপনারা খাবার নিয়েই চাপুন, সেটা সুবিধা, বা খেয়েই চাপুন। শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে এখন ট্রেন তার গতি ধরে নিয়েছে, এবং ট্রেন এর পরবর্তী স্টপেজ বর্ধমানে গিয়ে দাঁড়াবে। আর শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি মোট 573 কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেনের সময় লাগবে 9 ঘন্টা 50 মিনিট, যেটা আগে লাগতো 10 ঘন্টা। আর এই ট্রেনে গড় গতিবেগ থাকবে 58 কিলোমিটার প্রতি ঘন্টা, সর্বোচ্চ অনুমোদিত গতিবেগ থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ট্রেনের মাঝে থাকবে 4টি হল্ট: বর্ধমান, বোলপুর, মালদা, কিষানগঞ্জ, তারপর নিউ জলপাইগুড়ি। আর সাথে থাকবে 123টি ইন্টারমিডিয়েট স্টেশন। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর সোজা গিয়ে দেখা হবে বর্ধমান। তো এই বাড়ির তৈরি দেখুন রুটি, এই যে রুটি নিয়ে এসেছে, সঙ্গে পেয়ারা দোকান থেকে কিনে, স্যালাড, চিকেন আছে, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। ঠিক আছে, বাড়ির তৈরি খাবার খারাপ তো হতেই পারে না, ভালো তো হবেই, ধরুন সেটা তো স্বাভাবিক ব্যাপার। দারুণ টেস্ট, সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, গাজর, এখন স্যালাড পেয়ে গেলে আর কি চাই। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়াটা পুরোপুরি কমপ্লিট করে নেব, তারপর বর্ধমান ঢুকতে মোটামুটি 11:30। তো যদি ততক্ষণ পর্যন্ত জেগে থাকি তাহলে বর্ধমানটা দেখাবো, না হলে এবার সোজাই দেখা হবে কালকে সকাল কিষানগঞ্জে। দারুণ টেস্ট, দুর্দান্ত টেস্ট।
তো খাওয়া দাওয়াটা সেরে নি, আর ধৈর্য ধরতে পারছি না। শিয়ালদা থেকে 101.6 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন এসে দাঁড়িয়েছে বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন সময় হচ্ছে 11:57, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 32 মিনিট দেরিতে এই ট্রেন এখানে ঢুকেছে। আর এখানে হল্ট হচ্ছে 3 মিনিটের, তবে লেট করেছে 3 মিনিট, ট্রেন এখানে নাও দাঁড়াতে পারে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। তারপর ট্রেন ছেড়ে রওনা দেবে বোলপুরের উদ্দেশ্যে। তো এখন আমরা এবার ঘুমিয়ে পড়বো, দেখা হবে কাল সকালে কিষানগঞ্জে। টাটা। এখন এনজিপি ঢুকতে চললো, আর এখানে গরম গরম চা। মাঝে আর কিছু ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে জানলা মানে দরজা যেটা খুলবো, সে দরজা খুললে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এবং দরজার পাশে যারা আছে তাদের একটা অসুবিধা তো হবেই ধরুন। তো সেই অসুবিধা করে তো লাভ নেই, সে আর মানে বাইরে আজ তেমন কিছু ভিডিও করিনি। আর এখানে আরেকটা সমস্যা যেটা আমি সেটা আপনাদের দেখাই, শীতকালে বিশেষ করে এইখানে যে সমস্যাটা, ওই যে ওপরে ফুটো রয়, ফুটো দিয়ে কিন্তু কন্টিনিউ সারা রাত ধরে হাওয়া ঢুকেছে, মানে ওই দিকটাতেও ঢোকেনি, ওই যে মাঝের ওই যে গ্যাপটা, ওখানে কন্টিনিউ কিন্তু হাওয়া ঢুকে গেছে সারা রাত ধরে। তো এইটা শীতকালে একটা অসুবিধা, যারা সাইড আপার নেবেন তারা একটু দেখে শুনেই নেবেন, কারণ এটা হাওয়া ঢুকলে রাত্রে ঘুমের ক্ষেত্রে একটু কিন্তু প্রবলেম হতে পারে। বাকি এই দিকে যদি বলি, এই দিকেগুলো কিন্তু ঠিক আছে, এই দিকেগুলো কিন্তু সমস্যা নেই। আর এইদিকে দেখুন ভিড় বলতে তেমন কিছু নেই, এই সিটটা যেমন সারা রাত খালিই ছিল, ঠিক আছে। এগুলো রয়েছে, যারা আরএসি আছে তাদেরকে টিটিএসে বললো এখানে শুয়ে পড়তে, মানে এমনি কোনো এক্সট্রা চার্জ নেই, এমনি শুয়ে পড়তে বললো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে 8:15, আর তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে এই ট্রেন এনজেপি 6 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। আর এই ট্রেনে এখন 573 কিলোমিটার পথ সম্পন্ন করেছে। এখনও মোটামুটি 9:55 দিকে এই ট্রেন তার গন্তব্য শেষ করবে হলদিবাড়ি গিয়ে। তো এখন তো এনজিপি বেরোলাম, এরপরে এখান থেকে আমরা গাড়ি বুক করে চলে যাব, দেখি দার্জিলিংয়ে যাবো ভাবছি। তো দেখা যাক দার্জিলিং যায় না গ্যাংটক যায়, সেটা এখনও ডিসাইড নয়, বাইরে গিয়ে ডিসাইড করব। তো আজকে ট্রেনের জার্নি যদি বলি, ট্রেনের জার্নিটা খুবই ভালোই ছিল, খারাপ বলবো না। শুধু এখানে হাওয়াটা ঢুকছিল, শীতকালে ওইটা একটা অসুবিধা আছে। বাকি মোটা ঢাকা আর এই কোটপোট পরেই শুয়েছিলাম, তাও খুব একটা আমার এফেক্ট পড়েনি। কিন্তু এমনিতে ক্ষেত্রে হয়তো যারা মোটা ঢাকা থাকবে না তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে। তো আমার ক্ষেত্রে জার্নিটা খুব আরামদায়কই ছিল এবং খুবই ভালো জার্নি ছিল। এক রাতেই পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। এবার যার যার ডেস্টিনেশন সে সেখানে যেতেই পারবে। এনজিপি থেকে বাইরে বেরিয়ে আমরা এরকম শেয়ার গাড়ি করে নিলাম। এই যে এই শেয়ার গাড়িটা, এই শেয়ার গাড়ি হচ্ছে পার হেড 300 টাকা করে। আর শিলিগুড়ি থেকে যেতে পারলে হয়তো 50 টাকা কম পড়বে, কিন্তু এখান থেকে শিলিগুড়ি সেই একই রেট পড়ে যাবে। তো এটা কোনো বড় ব্যাপার না। আর ছোটো ইনোভা যেমন ছিল, এটা 3000 এরকম বলছিল, হয়তো 2500 এরকমের যেত। তো সেটাও একটা কমে হয়ে যেত, কিন্তু শেয়ার গাড়িটা করলাম না, এই রিজার্ভ গাড়ি আর করলাম না। এখন আমরা শেয়ার গাড়িতে চলে যাচ্ছি সোজা একদম দার্জিলিং অবধি। সামনে 2টো সিট পেয়েছি আর পেছনে 2টো সিট, টোটাল 4টে সিট। তো আপাতত শেয়ারে যাই, মাঝখানে তো দাঁড়াবে খাবার দাবার জন্য, সেখানে গিয়ে দেখা হবে। এখন সময় হচ্ছে 10:03, মানে 10টার মধ্যে ঢুকে গেছিলাম। তারপর এই তো সামনে টয়লেট আছে, টয়লেট ফ্রেশ ট্রেশ হলাম, দিয়ে এই যে সামনে এই রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর এইখানে দেখুন রেট চার্ট দেওয়াই আছে, পুরো কী কী পাওয়া যায় না পাওয়া যায় সমস্ত কিছু রয়েছে। আর এখান থেকে মোটামুটি আমাদের এখনও 1.5 ঘন্টা লাগবে দার্জিলিং পৌঁছাতে, যদি কোনো জ্যাম না থাকে। তো আর জ্যাম থাকলে 2 ঘন্টা 2.5 ঘন্টাও লাগতে পারে। তো আপাতত খাওয়া দাওয়া করি, দেখি কী কী পাওয়া যায় না পাওয়া যায়। চলুন। এই বেলকুনির সাইডে এরকম বসার জায়গা আছে, এখানে বসে আমরা ভেজ মোমো আর ব্ল্যাক টি অর্ডার করলাম। এখানে বসো, চলে এসো। তো আপাতত হালকা খিদে লেগে আছে, খাবার দাবার খেয়ে নিই। ভেজ মোমো গরম গরম।
দারুণ টেস্ট, ব্যাপক টেস্ট করেছে। এটা হচ্ছে 60 টাকা প্লেট, দারুণ। এখন আমরা দার্জিলিংয়ের পথে। পাহাড়ি রাস্তার বাঁক, সবুজ বনানী আর মেঘের আলিঙ্গন আমাদের স্বাগত জানাচ্ছে। দার্জিলিং পৌঁছানোর আগেই প্রকৃতি যেন তার সৌন্দর্যের ঝলক দেখিয়ে দিচ্ছে। দার্জিলিং শহর ঢুকতেই আমাদের ওয়েলকাম জানালো ঐতিহ্যবাহী টয় ট্রেন এবং যুবক পর্বতের বুক চিরে দাঁড়িয়ে থাকা বিশালাকার স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা। আমরা আছি হোটেল সোসাইটিতে। মল রোডের কাছেই এই হোটেল। তাছাড়া এখানে আছে আরও অনেক হোটেল, চাইলে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেলও নিতে পারেন। সেক্ষেত্রে রুম রেন্ট একটু বেশি পড়বে, তবে যে কোনো কিছুর দাম সিজন অনুযায়ী কম বেশি হবে। এখন 12:30 বাজে, এখন এসে পৌঁছালাম একদম দার্জিলিংয়ের মেল রোডের কাছেই, রামাডা হোটেল যেটা বলে সেখানটাতেই। আর এই ধারে কাছে প্রচুর হোটেল আছে, তো এক এক করে খোঁজ করবো মেল রোডের কাছে। আর যে কাঞ্চনজঙ্ঘাটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে, গাড়ি থেকে আস্তে আস্তেও দেখলাম, পুরো একদম ওপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। মানে এত ভালো কাঞ্চনজঙ্ঘা আগে কোনোদিন দেখিনি। এটা হচ্ছে টু রুম। সব আছে? একটু কই না একটু ডাবল এখন ফোন করেন এখানে বলছেন এগুলো 1300 টাকা। এই যে সামনে চলে যাচ্ছে আপনাদের মেল রোড, এই সামনেই, আর সামনে আছে মহাকাল রেস্টুরেন্ট, আর এই সামনে যে মসজিদ এখানে দেখতে পাচ্ছেন। আর এই হোটেলটা, এটা হচ্ছে সোসাইটি, হোটেল সোসাইটি। রুমটা দেখুন, এটা হচ্ছে ডবল বেডরুম। এই দেখুন এখানে আপনার ইন্টারকম, টেবিল, এইখানে মানে এখানে 3 জন আরাম করে শোয়া যাবে। টেবিল চেয়ার আছে, ডাস্টবিন দেওয়া আছে, টিভিও রয়েছে সঙ্গে। এই যে এটা হচ্ছে বাথরুমটা আমি দেখিয়ে দিই। এই দেখুন ওয়েস্টার্ন কোমর আছে, উপরে গিজারও আছে, নিচে বেসিন, 2টো বালতি, ভেতরেও ডাস্টবিন আছে, সঙ্গে টুলও আছে, জেট স্প্রে রয়েছে। আর এইদিকে ওই দূর থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউটা পেয়ে যাবেন। আপনাকে দেখায় ওইদিকে কাঞ্চনজঙ্ঘাটা হচ্ছে ওই বিল্ডিংটার পেছনে। মানে ওপরেও আপনি যেতে পারেন, ওপরের জন্য কোনো আপনার রেস্ট্রিকশান নেই, যখন ইচ্ছা উপরে যেতে পারেন। গিজার যখনই বলবেন তখনই কিন্তু চালিয়ে দেবে, তো এত এইসব নিয়ে অসুবিধা নেই। আর রুমটার রেন্ট আমি বলে দিচ্ছি, নিচেরগুলোর রুম হচ্ছে রেন্ট হচ্ছে 1100 টাকা করে, যেটা 1300 বলছিল, 1100 টাকায় নিয়ে এসেছি। আর ওপরের রুমগুলো 1500 টাকা বলছিল, সেগুলো হয়তো দাম দর করলে একটু কমবে সিঙ্গেল। আর ওপরে যদি আপনি 4 বেডের নেন, সেক্ষেত্রে রুম রেন্ট হচ্ছে 2500, সেটা কমলে হয়তো 2200 2000 এরকম আসতে পারে মেবি। হ্যাঁ, তো এটা আপনাদের দাম দরের উপর ডিপেন্ড করছে। তো এখন আমরা নিলাম মটন থালি। মটন থালি আগে দাম ছিল 210 টাকা, যেটা এখন হয়ে গেছে 240 টাকা, মানে 30 টাকা বেড়েছে, ঠিকই আছে। আর এই দেখুন মাছ দিয়ে একটা তরকারি, দই, চাটনি, এই যে মটন, সঙ্গে রয়েছে ডাল, একটা শাকের সবজি আর আলু সেদ্ধ। খুব সুন্দর সেন্ট। খাবার তো খারাপ নয়, বরাবরই ভালো। মটন কামড় দেখেই বুঝতে পারবেন, পুরো নরম, খাবার খুব সুন্দর। আগেও খেয়েছি, এখনও বলছি, খাবারের টেস্ট একই রকম, খুব সুন্দর খাবার আছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার দাবার খেয়ে নিই। মেল রোডে সন্ধেবেলায় দেখুন ভিড় একদমই নেই, পুরোপুরি ফাঁকা, বুঝলেন? পুরো মেল রোড ফাঁকা এখন, মানে এটা ফাঁকাই বলা যেতে পারে, কারণ এর থেকে প্রচুর ভিড় হয়, লাইটও সেরকম নেই। আর আজকে হচ্ছে জানুয়ারি 20 তারিখ,
বুঝতে পারছেন পুরোপুরি ফাঁকা আছে, আর হোটেল টোটেল সব কিছুই একদম অনেকটাই ফাঁকা, খুব বেশি লোকজন নেই। আর এই পেছনে এই যে খাবারের দোকান বা এমনি যে ফুটপাতের দোকানগুলো ছিল সেগুলো সব তুলে দিয়েছে, সেগুলো এখন উঠে ওগুলোতে বসার জায়গা করে দিয়েছে, বেঞ্চের মতো বা এমনি টুলের মতো ইয়ের মতো, এই সামনে একদম প্লেন জায়গা করে দিয়েছে যেগুলোতে মানে বসা যাবে। চা এখানে হচ্ছে পিচ ফ্লেভার, এটা হচ্ছে 15 টাকা কাপ, আগে কাঁচের কাপ ছিল এখন হয়ে গেছে সেগুলো কাগজের কাপ। তো চাটা খাই, তারপর দেখি মার্কেট টার্গেট কোথায় কী করা যায়। চকবাজার একটা বড় মার্কেট আছে যেটা চাইলে করতে পারেন, এখানকার সবথেকে বড় মার্কেট বলা যেতে পারে সেটা। আর এখানে 8টার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, তাই 8টার আগে আপনাদেরকে করে দিতে হবে। কারণ এই সামনে চৌরাস্তা হকার্স মার্কেট, এই মার্কেটটা নতুন করেছে। এই যে মার্কেটটা ছিল পুরনো পেছনের মার্কেটটা, এই দিকের যে মার্কেটটা ছিল এই মার্কেটটা উঠে এই দিকে চলে এসছে। আর ওই যে ওই দিকে ওই রাস্তাতে ওইটা হয়ে যাচ্ছে মহাকাল, ওই ওপরে হচ্ছে মহাকালের শিবের মন্দির, এই সামনে গিয়ে একদম সামনে। আর ম্যালরোড দেখুন পুরো ফাঁকা। এই যে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এই রাস্তা দিয়ে এই যে সোজা ম্যাল রোড এইদিকে চলে যাচ্ছে জু, আর এই যে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই ভেতরে মার্কেটটা করে দিয়েছে পুরো। আমাদের যে ম্যাল রোডে যে মার্কেট ছিল মার্কেটটাকে তুলে এর ভেতরে এনে দিয়েছে পুরো একদম। ওইদিকে মার্কেট আছে, আবার এইদিকে যান এইদিকে মার্কেট আছে, চারিদিকে পুরো মার্কেট আছে, পুরো গোল করে ঘিরে মার্কেট আছে। তবে এইখানে যে আগে জাঁকজমক ছিল না, এখন এই জায়গাটা জাঁকজমক হয়ে গেছে। এই যে দেখুন এইখানে ওই যে খাবারের দোকানগুলো ছিল ফাস্টফুডের, এই দেখুন ফাস্টফুডের দোকানগুলো এইখানে চলে এসছে। এই যে এখানে সব সারি সারি দিয়ে ফাস্টফুডের দোকানগুলো আছে, ওই জন্য ম্যাল রোডে ভিড়টা একটু কম আছে, এইখানে ভিড়টা একটু জমেছে। आपका वो हाफ राइस एक्स्ट्रा हाफ राइस से कितना प्राइस हाफ राइस का 50 और 90 नाउ दे 18 180। এখন সময় হচ্ছে 5টা 33, আর আমরা ওখানে বাড়ি থেকে অর্থাৎ হোটেল থেকে বেরিয়েছিলাম 4টা 45-এ। এখানে এসে গরম গরম চা খেয়ে নিলাম, এই যে গরম গরম চা এখানে বিক্রি করছে 20 টাকা কাপ লাল চা। আর সামনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং রয়েছে, বিল্ডিংও থাকতে পারেন বা ওই সামনে ওই রেলিংগুলোতেও থাকতে পারেন। 6টা 26-এ আজকে সানরাইজ হবে। আপনারা চাইলে যে আপনাদের যে ইয়েটা আছে মোবাইলে যেখানে আপনার টেম্পারেচার দেখায় সেখানে আপনারা দেখে নেবেন যে কটার সময় সূর্যোদয় হচ্ছে। আর এটা হচ্ছে আপনার ম্যাল রোড থেকে 11 কিলোমিটার দূরে এবং এর উচ্চতা হচ্ছে 8482 ফুট। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সোজাসুজি যদি আমি ডিস্টেন্সটা দেখি সেটা হবে 80 কিলোমিটার। তো কালকে তো খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে দিনের বেলায়, আজকে সকালে আশা করছি দেখা যাবে, কারণ আকাশ একদম পরিষ্কার, তারা ঝলঝল করছে প্রচুর পরিমাণে। তো দেখা যাক কত কি দেখা যাচ্ছে। এখন আমরা টাইগার হিলে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এক কথায় অসাধারণ। সূর্যের প্রথম কিরণ যখন কাঞ্চনজঙ্ঘার বরফে পড়ে তখন প্রকৃতি যেন রঙের উৎসবে মাতোয়ারা হয়ে যায়। এটা সত্যিই দেখার মতো। এই মুহূর্তে প্রকৃতি যেন নিজের সেরা রূপ তুলে ধরে। মেঘের ওপরে পাহাড়ের এমন সৌন্দর্য দেখে অনেকেই বলেন এটি যেন এক টুকরো স্বর্গ। পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এমনকি মাউন্ট এভারেস্টেরও ঝলক দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। সূর্যোদয়ের মুহূর্তটি সবচেয়ে আকর্ষণীয়, যখন চারপাশে পাহাড়ি মেঘ আলো আর ছায়ার খেলা চলে।
টাইগার হিল দার্জিলিংয়ে অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি পর্যটন স্থান। টাইগার হিল শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য নয়, এটি প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার জায়গা। এখন বাজে 6:45 মতো, আর টাইগার হিলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেছনে কাঞ্চনজঙ্ঘা। আর এখানে দেখুন বাইনোকুলার রয়েছে, যেগুলো 50 টাকা করে নিচ্ছে, চাইলে দেখতে পারেন। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাবে। আর সঙ্গে তো গরম চা, খাবার অনেক কিছুই রয়েছে, সেগুলোকে উপভোগ করতে পারেন। এখন জানুয়ারি মাসের আজকে 21 তারিখ, প্রচণ্ড ঠান্ডা এখানে, তাই এখানে আসতে, এই শীতকালে আসতে গেলে মোটা পোশাক অবশ্যই নিয়ে আসবেন। আর কি বলবো, একটা আলাদা রকম অনুভূতি, মানে এত সুন্দর অনুভূতি মানে বলা যায় না। এর আগে দুবার এসেছিলাম, একবার তো প্রচণ্ড বৃষ্টি, আরেকবার মেঘে ঢাকা। এই প্রথমবার এত ভালো কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম, যেটা ভোলার মতো নয়, মানে স্মৃতির কোণায় থেকে যাবে এই দৃশ্যটা। তো চলুন, বাকি আরও অনেক কিছু রয়েছে, সেগুলো দেখাবো। এখন এসে পৌঁছালাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে এই যে দেখতে পাচ্ছেন 50 টাকা করে টিকিট পার পার্সন। দেখুন এখানে কিন্তু ড্রোন, পেটস নট অ্যালাউড। একটু আগেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে এলাম, আর এখন কাঞ্চনজঙ্ঘার টিকিটটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এত মেঘ চারিদিকে চলে এসছে, এত কুয়াশা। এখন কাঞ্চনজঙ্ঘা কিচ্ছু দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, সামনের জায়গাগুলো দেখা যাচ্ছে না, মানে এত মেঘ হয়ে গেছে। আর সেই সময় কত ঝলমলে রোদ ছিল, কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। যাই হোক, আবার রোদ আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো বাতাসিয়া লুপ থেকে যে বাইনোকুলার দিয়ে সব কিছু দেখা যায়, সেটাও আর দেখা যাবে না এই মেঘের কারণে। চলুন আপাতত এইটা এক্সপ্লোর করি। এই যে ওয়ার মেমোরিয়াল এখানে রয়েছে, আর উল্টো দিকে দেখুন ওই দূরে আই লাভ দার্জিলিং। আর এখানে চাইলে ড্রেসও ভাড়া নিয়ে এখানকার যে লোকাল ড্রেস সেগুলো পরতে পারেন এবং ছবি তুলতে পারেন। আর এখানে বাইনোকুলার 50 টাকা করেই নেয়, সাথে অনেক শীতের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছুই বিক্রি করে। ভেতরে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটিতে আপনার টয় ট্রেন একটা রাউন্ড মারে, গোল করে রাউন্ড মারে, এবং এখানে কিছুক্ষণ দাঁড়ায়, তারপর আবার তার গন্তব্যের দিকে চলতে শুরু করে। বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর পর্যটন স্থান। এটি দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং ঘুম মনেস্ট্রির কাছাকাছি অবস্থিত। বাতাসিয়া লুপ এমনভাবে নকশা করা হয়েছে যাতে দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন পাহাড়ি অঞ্চলে সহজে ঘুরতে পারে। বাতাসিয়া লুপে ভারতীয় সেনার গর্বিত ইতিহাসের স্মরণে একটি যুদ্ধ স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। এটি 1947 সাল থেকে স্বাধীনতার পর বিভিন্ন যুদ্ধে প্রাণ দেওয়া গোর্খা সৈন্যদের স্মরণে নির্মিত। বাতাসিয়া লুপ প্রকৃতির সৌন্দর্য, ইঞ্জিনিয়ারিং কৌশল এবং ইতিহাসের এক অনন্য সংমিশ্রণ। তবে ঘন কুয়াশায় এর আসল সৌন্দর্য পুরো চাদরে মুড়ে দিয়েছে। তো এই মনেস্ট্রিটা দেখাই, যে গেটটা হচ্ছে এরকম, একদম রোডের উপরেই, একটু উপরে উঠতে হবে। এখানে আছে টিকিট কাউন্টার, এখানে 20 টাকা পার পার্সন দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে এই উপরে উঠতে হবে। এই সামনে মিউজিয়ামও রয়েছে একটা, ড্রাক পাদমা কার্পো মিউজিয়াম। ডালি মঠ বা দ্রুক স্যাঙ্গাক চোলিং মঠ দার্জিলিংয়ের একটি বিখ্যাত বৌদ্ধ মঠ। এটি তার চমৎকার স্থাপত্য, শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য পরিচিত। ডালি মঠ দার্জিলিংয়ের ঘুম রুটে অবস্থিত। এটি দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এর উঁচু অবস্থান থেকে চারপাশে পাহাড় এবং উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। 1971 সালে এই মঠটি তিব্বতী সন্ন্যাসী কিয়াবজে থুকসে রিনপোচে প্রতিষ্ঠা করেন। এটি দ্রুকপা কাগু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মঠের প্রধান প্রার্থনা কক্ষে একটি বিশাল বুদ্ধ মূর্তি, তাঙ্কা অর্থাৎ তিব্বতী চিত্রকর্ম এবং বিভিন্ন মুরাল রয়েছে, যা বৌদ্ধ ধর্মের শিক্ষা ও দেবতাদের চিত্রায়িত করে। এটি বৌদ্ধ ধর্মের পড়াশোনা, প্রার্থনা ও ধ্যানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
রক গার্ডেন এসে এখানে একটা মোমোর দোকান ছিল, মোমো ম্যাগি চাউমিন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। মোমো বলতে এখানে চিকেন মোমোই পাওয়া যাচ্ছে, ভেজ মোমো নেই। আর সঙ্গে এই হোমমেড চাটনি আছে, দারুণ টেস্ট ভালো আছে, কিন্তু চাটনিটা প্রচণ্ড ঝাল। সঙ্গে ক্যাচাপও আছে, যারা নিতে পারেন। যেখানে টিকিট কাউন্টার রক গার্ডেন যাওয়ার জন্য পার হেড 20 টাকা করে, আর ফুল তুললে কিন্তু 500 টাকা জরিমানা আছে। আর এই যে সামনে এই যে জলপ্রপাত টুকরো টুকরো হয়ে ওপর থেকে এসে পড়ছে, এই জলপ্রপাতটিকে বলা হয় চুনু জলপ্রপাত। আর এই প্রকৃতির মাঝে এরকম একটা জলপ্রপাতের সৌন্দর্য মনোমুগ্ধকর, যেটা দর্শকদের অনেক বেশি আকর্ষণ করে। আর পুরো পাথরের মাঝে ঝর্ণা বয়ে আসে, আর এটা অনেকটাই উঁচু। রক গার্ডেন বা বাজ্জাত রক গার্ডেন নামে পরিচিত দার্জিলিংয়ের একটি অন্যতম সুন্দর এবং জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রকৃতির মাঝখানে নির্মিত একটি শান্তিপূর্ণ উদ্যান। পাহাড়, জলপ্রপাত আর সবুজের মাঝে অবস্থিত এই গার্ডেন তার সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত। রক গার্ডেনের অন্যতম আকর্ষণ হলো এর মাঝখান দিয়ে বয়ে চলা প্রাকৃতিক জলপ্রপাত। চুনু জলপ্রপাত নামে পরিচিত এই জলপ্রপাতটি পাহাড়ি ঢালু পথের ওপর থেকে নেমে আসে, যা পর্যটকদের মুগ্ধ করে। গার্ডেনটি পাথুরে স্তরে তৈরি এবং এর চারপাশে সুন্দর করে সাজানো ছোট বড় বাগান এবং ফুলের গাছ রয়েছে। এখানে বসার জায়গা এবং হাঁটার পথ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। পাহাড় এবং সবুজে ঘেরা এই স্থানটি একদম শান্তিপূর্ণ এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ। এখন এলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। আর এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের বলতে গেলে আগে এটা ব্লুমবার্গ টি এর অধীনে ছিল, এখন বর্তমানে সেটা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের অধীনে চলে এসেছে। মেঘ এখনও ক্লিয়ার নেই, এখন সময় হচ্ছে 10টা 37, এখনও পর্যন্ত কিন্তু মেঘ পরিষ্কার নেই। আর চায়ে ফুলও হয়েছে কিছু কিছু, আমি দেখাই চায়ের ফুল, বুঝেছেন, এই যে চায়ের ফুল হয়েছে। অরেঞ্জ ভ্যালি দার্জিলিংয়ের একটি সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা। এটি দার্জিলিং শহরের কাছেই অবস্থিত এবং প্রকৃতি, তাজা বাতাস আর সুশৃঙ্খল চা বাগান দেখে মন ভরে ওঠে। এটি আগে ব্লুমফিল্ড টি গার্ডেন নামে পরিচিত ছিল। তার নাম পরিবর্তন করে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন রাখা হয়েছিল যখন মালিকানা ব্লুমফিল্ড টি কোম্পানি থেকে অরেঞ্জ ভ্যালি টি লিমিটেডে হস্তান্তর করা হয়েছিল। এটি এখন বাঘারিয়া গ্রুপের মালিকানাধীন। অরেঞ্জ ভ্যালি চা বাগান হলো একটি বায়ো অর্গানিক বাগান যা মূলত কালো চা উৎপাদন করে। দ্য টি বোর্ড অফ ইন্ডিয়া রিকগনাইজ করেছেন 87টি টি স্টেট বা টি গার্ডেন দার্জিলিংয়ে। কম বেশি 17,500 হেক্টর জায়গা জুড়ে রয়েছে 50 গ্রামে এই বাগানগুলি। 2,500 টাকা। ये 50 ग्राम का 2,500 फर्स्ट क्लास। হোয়াইট টি, গ্রিন টি, রেড চাট আছে। এখন এলাম পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং এর ভেতরে আছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট অর্থাৎ HMI। আর এই বাইরে টিকিট কাটতে হবে, 110 টাকা করে টিকিট আছে, টিকিট ফিস। আর ভেতরে HMI এর জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, 110 টাকা করে, 440 টাকা 4 জনের টিকিট। আর এই হচ্ছে ম্যাপ ফলো করে করে আপনারা যেতে পারবেন কোথায় কীভাবে কী আছে। রেড পান্ডা, লায়ন তো নেই, টাইগার আছে, স্নো লেপার্ড আছে, তারপর আপনার মিউজিয়াম আছে, HMI, সমস্ত কিছু এই ম্যাপ থেকে থেকে যেতে পারবেন। পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দার্জিলিংয়ের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উচ্চতায় অবস্থিত। 1958 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি পশ্চিমবঙ্গের প্রাক্তন গভর্নর পদ্মাজা নাইডুর নামে নামকরণ করা হয়েছে। পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক
মূলত তার বিরল এবং বিপন্ন প্রাণীদের সংরক্ষণের জন্য পরিচিত। এটি বিশেষ করে হিমালয়ান অঞ্চলের প্রাণী এবং তাদের প্রাকৃতিক পরিবেশের রক্ষণাবেক্ষণের জন্য বিখ্যাত। পার্কের প্রধান আকর্ষণ হলো রেড পান্ডা। এই বিপন্ন প্রজাতির প্রাণীটিকে তার প্রাকৃতিক পরিবেশে দেখতে পাওয়া এখানে সম্ভব। স্নো লেপার্ড বা তুষার চিতার মতো বিরল প্রজাতির প্রাণী এখানে অন্যতম আকর্ষণ। চিড়িয়াখানাটিতে আরও দেখা যায় সাইবেরিয়ান টাইগার এবং ব্ল্যাক প্যান্থার, যদিও বা ব্ল্যাক প্যান্থার এখন এখানে নেই। এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, যেমন গোল্ডেন ঈগল, মুনাল অর্থাৎ হিমালয়ের জাতীয় পাখি। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI দার্জিলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত প্রতিষ্ঠান। এটি 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর উদ্যোগে। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল পর্বতারোহণে উৎসাহী ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং ভারতের পর্বতারোহণ ইতিহাসকে সমৃদ্ধ করার জন্য। 1953 সালে তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করার পর দার্জিলিং পর্বতারোহণের কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় তেনজিং নরগে এই ইনস্টিটিউটের প্রথম ডিরেক্টর অফ ফিল্ড ট্রেনিং হিসেবে নিযুক্ত করা হয়। এখানে নতুনদের জন্য বেসিক কোর্স থেকে শুরু করে পেশাদারদের জন্য অ্যাডভান্স ট্রেনিং কোর্সও রয়েছে। বড় 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 হিমালয়ান থার না হচ্ছে মারখোর, এগুলোকে বলে সাম্বার ডিয়ার, বুঝলে, হরিণ। ব্লু শিপ, ব্লু শিপ। ইয়াক মিশমি টাকিং। এগুলো হচ্ছে বার্কিং ডিয়ার। সামনে হচ্ছে HMI হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, আর এই দেখুন এদিকে দেওয়া আছে, এইদিকে হচ্ছে সোজা গিয়ে কমন লেপার্ড, হিমালয়ান উল্ফ, তারপর স্নো লেপার্ড, বাঘ, ব্ল্যাক প্যান্থার সমস্ত কিছু এই রাস্তাটা। তো আগে HMI যাবো, মিউজিয়াম অর্থাৎ HMI মিউজিয়াম। এর ভেতরে প্রবেশ করবো, কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই এটা আপনাদেরকে এসেই দেখতে হবে। ভিডিওর মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব এটা নয়। এখানে ভেতরে কী কী আছে আমি তা বলে দিই, আমি যেহেতু আগে এসেছি তাও আমি বলে দিচ্ছি। ভেতরে তেনজিং নরগে, এডমন্ড হিলারি, এরা কীভাবে যে ড্রেস পোশাক, যে যন্ত্রপাতি জিনিসপত্র নিয়ে মাউন্ট এভারেস্ট চড়াই করেছিলেন, সমস্ত কিছু এখানে রাখা আছে। এবং এখানে কোন পিক, কি পিক, কত দূরে কি অবস্থান, সমস্ত কিছু সুন্দরভাবে রাখা আছে, যেটা আপনারা দেখতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, আর ভেতরে না গেলে বোঝা যাবে না। আর এটা হচ্ছে এই দেখুন তেনজিং নরগে তার সৌধস্তূপ। 29শে মে 2014, 29শে মে 1914 থেকে 9ই মে 1986 অবধি। আমরা এলাম এই দিক থেকে, আর এই দিকেই ছিল ওই যে সামনে ওখানে রোপওয়েটা, কিন্তু আজকের যা ওয়েদার তাতে রোপওয়েতে যাওয়ার কোনো মানে হয় না। আর এখানে এখন প্রচুর স্টল দেওয়া আছে, একের পর এক প্রচুর, ওই যে 12, 11, 10, 9 এরকম করে আমাদের 7 নম্বর স্টলে আসলাম। এখান দিয়েই টি গার্ডেনে যাব, দার্জিলিং টি। তারপর এখানে চাইলে টি টেস্টও করতে পারেন, টি কিনতেও পারেন। তো সেগুলো আমরা দেখবো কেমন কী দাম আছে, কেমন কী টেস্ট। তো আপাতত টি গার্ডেন যাই, আমরা দেখি কেমন কী টি গার্ডেন রয়েছে। ওই যে এরিয়াগুলো দেখছেন সব টি গার্ডেন, সব টি গার্ডেনগুলো একের পর এক, একের পর এক, সব পরপর টি গার্ডেনগুলো রয়েছে।
আজকের এখনকার এই ওয়েদার দেখে কে বলবে আমরা সকালে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, এত চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আর এখন তারপর থেকে রোদের আর দেখা নেই। ভাবা যায় যে তারপর থেকে রোদ গায়েব। আমরা হলাম কাঞ্চনজঙ্ঘা তাড়াতাড়ি দেখে বাতাসিয়া লুপ থেকে বাইনোকুলারে আরও ভালো করে দেখবো, এসে দেখছি ব্যাস আর রোদই দেখার নেই, আশপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না। মানে আজকে যদি আমরা দার্জিলিং ঢুকতাম তাহলে ভাবতাম কালকে হয়তো আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘা জুটবে না। কালকে দিনের দিকে রোদ ছিল, সবই ছিল। আশ্চর্যকর এই ওয়েদার। সামনে এই বাগানটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রঙ্গিত ভ্যালি। আর এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এটা ওই মানে যে কোম্পানিটা, সেই কোম্পানিরই এক একটা স্টল। এখানে আপনি চা টেস্ট করে চা কিনতে পারেন। যেমন ধরুন এই যে দুধ চা এই যেমন 250 গ্রাম প্যাকেট দুধ চা, এটা হচ্ছে আপনার 200 টাকা। আর এই আছে 500 গ্রাম প্যাকেট, যেটা আপনার হচ্ছে 350 টাকা, মানে 50 টাকা কম পাওয়া যাবে। ঠিক আছে। তাছাড়া আপনার ব্ল্যাক টি আছে, যেটা আপনার পড়বে 100 গ্রামে 400 টাকা। ঠিক আছে। গ্রিন টি আছে, যেটা 1000 টাকা কিলো। এই যে দেখুন চায়ের কোয়ালিটি আমি যদি দেখাই, ওই যে দুধ চা, যেটা দুধ চা কোয়ালিটি, এটা হচ্ছে দুধ চা পিওর পাতা। চাটা খেয়ে দেখলাম, চায়ের টেস্ট ভালো। আর এটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি না, এটা হচ্ছে গ্রিন টি হচ্ছে 1000 টাকা কিলো। দেখা যাচ্ছে এই যে গ্রিন টি হচ্ছে 1000 টাকা কিলো এটা। তো এখানে আসলে আপনারা নিতে পারেন এভাবে, কিংবা আপনারা নিজেদের মতো ওয়েট করিও আপনারা, মানে হয়তো কেউ হয়তো 300 গ্রাম নেবেন, 400 গ্রাম নেবেন, 200 গ্রাম নেবেন বা 100 গ্রাম নেবেন, তো এখানে যেমন প্যাকেটিং করেই আপনাকে ওয়েট করে দিয়ে দেবে। তো এখন বাজে 3:52। একটু আগেই আমরা হোটেলে আসলাম। এই যে আমাদের হোটেল রুম, আর হোটেল রুমের পেছন থেকে এইটা। তো মোটামুটি আমাদের পুষ্পগড়া জাপানিজ টেম্পল যেটা ছিল সেটা দেখা যেত। ড্রাইভারও বলেছিল দেখিয়ে দেবো। মাঝে রামকৃষ্ণ মিশন, তেঞ্জিং রক, এগুলো সব ছিল। সেগুলো আমরাই বললাম আর দেখবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে, খাবার দাবারও ঠিকঠাক খাওয়া হয়নি। তো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। আর এই সব মিলে যা যা ঘুরলাম এবং এই যেগুলো বললাম, এগুলো সব মিলে দেখে আপনাদের ভাড়া নেবে, ওরা বলেছিল 4000 মতো। তো দাম দর করে মোটামুটি 3300-তে দাঁড়িয়েছে। ঠিক আছে। আপনারা যেভাবে যেমন দাম দর করতে পারবেন, যেহেতু এখন সিজন সেরকম নেই, লোকজন নেই, তাই এই দাম দিয়েছে। মানে যখন সিজন টাইম হবে তখন এই দামে একদমই কিন্তু যাবে না। আর যেহেতু এখন সিজন টাইম নেই, তাই আপনারা যেমন দাম দর করতে পারবেন সেরকম কিন্তু আপনারা যেতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন ওই দেখুন, ওই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কি দেখুন, এই পাইপটা ঢুকেছে। আর ওই যে ছাদের যে জলটা জমা হয়, ওই ছাদের জল ওইখানে গিয়ে ওইখানে জমা হচ্ছে, লম্বা লাইন মতো একটা নালা মতো করা আছে, ওই জলটা এসে এই ট্যাঙ্কিতে জলটা জমা হচ্ছে। বুঝতে পারছেন, এখানে জলের প্রচণ্ড ক্রাইসিস, প্রচণ্ড। যেখান থেকে পারে সেখান থেকে জল এখানে কিন্তু সঞ্চয় করে। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি। দার্জিলিংয়ের সৌন্দর্য আর এখানকার মানুষের আন্তরিকতার গল্প যেন শেষ হওয়ার নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।